প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি বাংলা ব্যাকরণ ও নির্মিতেই ষষ্ঠ শ্রেণী বই থেকে পড়াবো। গত ক্লাসে আমরা উচ্চারণ রীতি এবং সক্রিয় নিষ্ক্রিয় প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা কম্পিত, তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক ধ্বনি নিয়ে আলোচনা করব। কম্পিত বলতে কি বুঝো সেটা আজকে নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আসো মূল আলোচনায় চলে যায়। কম্পিত জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এই জাতীয় ধ্বনিগুলোকে কম্পিত চিহ্নিত করা হয়। বাংলা ভাষায় এই শ্রেণীর ধ্বনি মাত্র একটি রয়েছে, র হসন্ত। অর্থাৎ আমাদের জীব কম্পিত হয়ে উচ্চারিত হয়, এই জাতীয় ধ্বনিগুলোকে এই পরিচয়ে চিহ্নিত করা হয়। এই ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারণের সময় জীবটা কি হয়ে যায়? কম্পিত হয়ে উচ্চারিত হয়, মানে কেঁপে উচ্চারিত হয়। যেমন একটি মাত্র ধ্বনি রয়েছে, র হসন্ত। এখানে দেখো চিত্রে রয়েছে র হসন্ত ধ্বনির উচ্চারণ কোন দিক থেকে আসে, জীবটা একটু কম্পিত হয়। এরপর 5, তাড়িত। এ জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরে পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়। অর্থাৎ এ জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার সামনের অংশটা উল্টে গিয়ে উপরে পাটি দাঁতের মূলে একটি মাত্র কি দেয়? টোকা দেয়। সেই হিসাবে এইগুলোকে টোকাজাত ধ্বনিও বলে। তাড়িত ধ্বনির আরেকটি নাম কি? টোকাজাত ধ্বনি। তাড়িত ধ্বনির আরেকটি নাম টোকাজাত ধ্বনি। বাংলা বড় গাঢ় শব্দের ডয়বিন্দু র হসন্ত ধ্বনি তাড়িত। দেখো ডয়বিন্দু র হসন্ত উচ্চারণ করার সময় জিহ্বাটা উল্টে যায়, সামনের অংশটা উল্টে যায় এবং উপরে পাটির দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়। অর্থাৎ ডয়বিন্দু র হসন্ত এবং ঢয়বিন্দু র হসন্ত এই ধ্বনিগুলো উচ্চারণের সময়। তো তাড়িত ধ্বনি আরেক নাম কি? টোকাজাত ধ্বনি। এরপর হচ্ছে 6, পার্শ্বিক। এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ এই ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনে এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে। তাল, শাল, দল প্রভৃতি শব্দে আমরা যে ল হসন্ত ধ্বনি শুনি তা পার্শ্বিক ধ্বনি। ল হসন্ত ধ্বনি হচ্ছে পার্শ্বিক ধ্বনি, আর র হসন্ত ধ্বনি হচ্ছে কম্পিত ধ্বনি। আর তাড়িত ধ্বনি কোনগুলো? ডয়বিন্দু র হসন্ত এবং ঢয়বিন্দু র হসন্ত। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? দেখো এখানে চিত্রে রয়েছে ল হসন্ত ধ্বনির উচ্চারণ স্থান কিভাবে আসে। এরপর রয়েছে নৈকট্যমূলক ধ্বনি। বাংলা বর্ণমালা দুটি ব্যঞ্জন রয়েছে, যথাক্রমে অন্তঃস্থ ব হসন্ত ও অন্তঃস্থ জ হসন্ত। স্পৃষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে বলে অন্তঃস্থ বর্ণ। অর্থাৎ এগুলো বর্ণের শেষে স্পর্শ করে বা পৃষ্ঠ করে বলে একে বলা হয় কি? অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ কাকে বলে? স্পষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে অন্তঃস্থ বর্ণ বলে। কিন্তু এই দুই ধ্বনিকে পুরোপুরি ব্যঞ্জন ধ্বনি বলে গণ্য করা যায় না। অর্থাৎ এই ধ্বনিগুলোকে
পুরোপুরি ব্যঞ্জনধ্বনি বলে গণ্য করা যায় না। অন্তঃস্থ ব এর উচ্চারণ রস্যু অ, অর্থাৎ ধ্বনিটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোলাকৃতি হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায়। দেখো, অন্তঃস্থ ব, ব উচ্চারণ করার সময় রস্যু অ একসাথে হয়ে ঠোঁট দুটো গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায়, কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না। কোথাও কোনো জায়গায় কি করে না, স্পর্শ করে না। বাংলা ধোয়া, হাওয়া শব্দের উচ্চারণে ধ্বনিটি পাওয়া যায়। অন্যদিকে অন্তঃস্থ জ এর উচ্চারণ রস্যি অ, এখানেও জীব শক্ত তালুর খুব কাছাকাছি আসে, কিন্তু তালুকে স্পর্শ করে না। এরা আসবে ঠিকই, কিন্তু কোনো কিছুকে কি করে না, স্পর্শ করে না। ফলে শ্বাসবায়ু অতি সংকীর্ণ পথে বের হয়, অর্থাৎ শ্বাস যখন বের হয় অতি সংকীর্ণভাবে, ছোট পথ দিয়ে কি হয়ে যায়, বের হয়ে যায়। অর্থাৎ এইসব ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় ঠিকই, কিন্তু সেই বাধা স্পষ্ট ধ্বনির মতো পর্যাপ্ত নয়। বাতাসটা খুবই অল্প বের হয়। বাতাসের বাধার এই বৈচিত্র্যের কারণেই এগুলোকে স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনির নিকটবর্তী, অর্থাৎ উচ্চারণের সময় স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনির নিকটবর্তী হয়। এসব ধ্বনিগুলোকে বলা হয় তরল ধ্বনি। তরল ধ্বনি কাকে বলে? এসব ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় ঠিকই, কিন্তু সেই বাধা স্পষ্ট ধ্বনির মতো পর্যাপ্ত নয়। বাতাসের বাধার এই বৈচিত্র্যের কারণেই এগুলো স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনির নিকটবর্তী। এইসব ধ্বনিকে কি বলে? তরল ধ্বনি বলে। এরপর রয়েছে ঘোষ ও অঘোষ ব্যঞ্জন। আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ আছে। দেখো চিত্রে আমাদের এখানে স্বরতন্ত্র এবং স্বরযন্ত্র চিত্র দেখো, স্বরযন্ত্র দেওয়া আছে এবং স্বরতন্ত্র দেওয়া আছে, এগুলো আমাদের গলার ভিতরে থাকে। তো এই প্রত্যঙ্গ আছে, একে বলে স্বরযন্ত্র। আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ আছে। এই বাক প্রত্যঙ্গ আছে বলে কিন্তু আমরা কথা বলতে পারি, উচ্চারণ করতে পারি, শব্দ বের করতে পারি এই বাক প্রত্যঙ্গের মাধ্যমে। এই জন্য একে বলা হয় কি, স্বরযন্ত্র। স্বরযন্ত্রের কারণেই আমরা উচ্চারণ করতে পারি, কথা বলতে পারি। স্বরযন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে। এই স্বরযন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে। একটা হচ্ছে স্বররন্ধ্র ও স্বরতন্ত্র। একটি হচ্ছে কি, স্বররন্ধ্র ও একটি স্বরতন্ত্র। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ ধ্বনি। ঘোষ কাকে বলে? স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ। স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, অর্থাৎ স্বরধ্বনিগুলো সাধারণত কি হয়, ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ঘোষ হতে পারে, অঘোষও হতে পারে। সেই জন্য বলেছে কখনো কখনো ব্যঞ্জন উচ্চারণের সময় ব্যতিক্রম ঘটে, কিন্তু কিছু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়। অর্থাৎ কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কি হয়, কম্পিত হয়। এগুলো হলো ঘোষ ব্যঞ্জন, আর যেগুলোর উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জন কাকে বলে এবং অঘোষ ব্যঞ্জন কাকে বলে? স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে এভাবে উল্লেখ করা যায়। অঘোষ: ক হসন্ত, খ হসন্ত, চ হসন্ত এবং ছ হসন্ত, ত হসন্ত, থ হসন্ত, প হসন্ত, ফ হসন্ত, এগুলো হচ্ছে অঘোষ।
আর ঘোষ ধ্বনি হচ্ছে গ হসন্ত, ঘ হসন্ত, উম হসন্ত, বর্গীয় জ হসন্ত, ঝ হসন্ত, ড হসন্ত, ঢ হসন্ত, দ হসন্ত, ধ হসন্ত, দন্ত ন হসন্ত, ব হসন্ত, ভ হসন্ত, ম হসন্ত, র হসন্ত, ল হসন্ত, ড হসন্ত, ঢ হসন্ত এবং হ হসন্ত। এগুলো হচ্ছে ঘোষ। তো শিক্ষার্থীরা অঘোষ ধ্বনিগুলো এবং ঘোষ ধ্বনিগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু পড়তে হবে এবং মনে রাখতে হবে, তাই এগুলো খুব বারবার চর্চা করতে হবে। এরপর রয়েছে মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচে চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলি হলো মহাপ্রাণ ব্যঞ্জন। মহাপ্রাণ ব্যঞ্জন কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচে চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলি হলো মহাপ্রাণ ব্যঞ্জন। এই জাতীয় ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনি বলেছেন। মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনিগুলোই হলো অল্পপ্রাণ। অল্পপ্রাণ কাকে বলে? মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনিগুলো হলো অল্পপ্রাণ। অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ প্রয়োগ করতে হয়। প হসন্ত এবং ফ হসন্ত ধ্বনি পরপর উচ্চারণ করলেই বোঝা যায় যে প হসন্ত উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয় ও নিচের মাংসপেশিতে কম চাপ পড়ে। এখন মুখ গহ্বরের সামনে হাত রেখে ফ হসন্ত উচ্চারণ করলে স্পষ্ট হয়ে উঠবে যে এই ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় কি বেশি এবং নিচের চোয়ালের মাংসপেশিতে অধিক চাপ প্রয়োগ করতে হচ্ছে। উচ্চারণ রীতি। দেখো এখানে একটি চার্ট দেওয়া রয়েছে উচ্চারণ রীতি ব্যঞ্জন, অর্থাৎ এই ব্যঞ্জন ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়। স্পৃষ্ট। পৃষ্ঠ হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে প হসন্ত, ফ হসন্ত, ব হসন্ত, ভ হসন্ত, ত হসন্ত, থ হসন্ত, দ হসন্ত, ধ হসন্ত, চ হসন্ত, ছ বর্গীয় জ হসন্ত, ঝ হসন্ত, ট হসন্ত, ঠ হসন্ত, ড হসন্ত, ঢ হসন্ত, ক হসন্ত, খ হসন্ত, গ হসন্ত, ঘ হসন্ত। এগুলো হচ্ছে স্পৃষ্ট। এগুলো স্পৃষ্টভাবে উচ্চারিত হয়। এবং নাসিক্য। 2 নম্বর নাসিক্য, অর্থাৎ নাক দিয়ে যেসব উচ্চারণ হয়। উ হসন্ত, ম হসন্ত, দন্ত ন হসন্ত। এগুলো হচ্ছে নাসিক্য। ঘর্ষণ জাল। ঘর্ষণের ফলে যেসব ধ্বনি উচ্চারিত হয়। দন্ত স হসন্ত, তালব্য স হসন্ত এবং হ হসন্ত। কম্পিত, অর্থাৎ জিহ্বা কম্পিত হয়েছে সব যে ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারিত হয় সেটা হচ্ছে র হসন্ত। তাড়িত, ড হসন্ত এবং ঢ হসন্ত। তাড়িত। পার্শ্বিক ল হসন্ত, নৈকট্য, অন্তঃস্থ ব হসন্ত এবং অন্তঃস্থ জ হসন্ত। এই উচ্চারণ রীতি এবং ব্যঞ্জন ধ্বনি এগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে, বারবার চর্চা করতে হবে। তা না হলে এইগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস জ্ঞানমূলক প্রশ্ন কিংবা বহু নির্বাচনী প্রশ্নে আসলে তোমরা পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাসায় আরও ভালো করে পড়বে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।